নাসিরনগরে হামলার ঘটনায় মন্ত্রী এমপি যেই জড়িত থাকুক কাউকেই ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি আওয়ামী লীগের। ঘটনা ভিন্ন খাতে নিতেই বিএনপির ওপর দোষ চাপানো হচ্ছে, অভিযোগ বিএনপির। অবশেষে সরকারি ত্রাণ গ্রহণ করল গোবিন্দগঞ্জের সাঁওতালরা। শিশুদেরও নেওয়া হলো স্কুলে। প্রধানমন্ত্রীর নির্দেশে গৃহহীনদের বাড়িঘর দেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের জনসমর্থন আদায়ে আওয়ামী লীগের জোর প্রস্তুতি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে যাকে মনোনয়ন দেবে তাকেই মেনে নেয়ার ঘোষণা আইভীর। সাজা পাওয়ার 14 দিনের মাথায় দুর্নীতির মামলায় জামিন পেলেন কক্সবাজারের সরকার দলীয় এমপি আব্দুর রহমান বদি। এবং মালয়েশিয়ায় 2 সপ্তাহের মধ্যে শ্রমিক পাঠানো হবে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সৌদি আরবে কর্মী পাঠাতে বাড়তি টাকা নিলে ব্যবস্থা, হুঁশিয়ারি ধর্ম মন্ত্রণালয়ের। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি সঞ্জানা চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল চকদারকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে উপজেলার দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় হামলায় জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাসিরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল চকদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত 30 অক্টোবর নাসিরনগরে হিন্দুপাড়ায় হামলা চালিয়ে কয়েকটি মন্দির সহ শতাধিক বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় এ পর্যন্ত 85 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও চিত্রে আমাদের কিছু মানুষকে শনাক্ত করার জন্য আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আনতে পারি। তা আমরা এটা আনছি এবং এটা আমরা যাচাই বাছাই করে দেখতেছি যে তার ঘটনার সাথে সে জড়িত ছিল কিনা, এবং জড়িত থাকলে অবশ্যই আমরা তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা ভিন্ন পথে পরিচালিত করতেই বিএনপি নেতা কর্মীদের ওপর দোষ চাপানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। নাসিরনগরে ব্রাহ্মণবাড়িয়ার কিভাবে একটি ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের উপরে, সেটাকে আজকে অন্য পথে পরিচালিত করার জন্য বিএনপির প্রেসিডেন্টকে গত রাত্রে গ্রেফতার করেছে। আজকে তারাই একটা ঘটনা ঘটায় আর প্রধান বিরোধী দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির ঘাড়ে চাপিয়ে বিএনপিকে আজকে নির্যাতন নিপীড়ন করছে। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নাসিরনগরে সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয়ে হামলার ঘটনায় মন্ত্রী এমপি কিংবা দলের নেতা যেই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এক জনসভায় যোগ দিয়ে এ হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পরিষ্কার বলেছেন যে সংখ্যালঘুদের উপর হামলা ব্যাপারে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং কঠিন। যেই ঘটনার সাথে জড়িত থাকুক, এমপি হোক, মন্ত্রী হোক বা স্থানীয় কোনো প্রতিনিধি হোক, আওয়ামী লীগের হোক, বাইরের লোক হোক, কোনো দলীয় এখানে দৃষ্টিকোণ থেকে দেখা হবে না। দেখা হবে তার অপরাধটা কি। বাংলার সময় আরো থাকছে। সিলেট ওসমানী বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমান থেকে 9 কেজি স্বর্ণ উদ্ধার, কাউকে আটক করা যায়নি। প্রথম দফায় ফিরিয়ে দিলেও আজ সরকারি ত্রাণ গ্রহণ করেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীর বাসিন্দারা। সকালে উপজেলার মাদারপুর ও জয়পুর গ্রামে ত্রাণ বিতরণ করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা। এ সময় প্রত্যেক সাঁওতালদের চাল, ডাল, তেল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। তবে সরকারি ত্রাণ নিলেও বাপদাদার জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান সাঁওতালরা। এদিকে প্রায় 10 দিন পর আবার স্কুলে গেল সাঁওতাল পল্লীর শিশুরা। সকালে অভিভাবকদের সঙ্গে কথা বলে শিশুদের বিদ্যালয়ে নিয়ে যান সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে বইসহ বিভিন্ন শিক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়। গত 6 নভেম্বর পুলিশ ও রংপুর চিনিকল শ্রমিকদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের পর শিশুদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়।
প্রধানমন্ত্রীর নির্দেশে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঘর বাড়িহীন সাঁওতাল পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে নিজেদের দলীয় কোন্দলের বিষয়টি নাকচ করে কোনো একটি মহল উদ্দেশ্যমূলকভাবেই নাসিরনগরে হিন্দুদের ওপর হামলা চালায় বলে জানান তিনি। আসন্ন বিজয় দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী একথা বলেন। তদন্ত শেষ হওয়ার আগে আমাদের ফাইন্ডিংস এর কথা আমি বলতে পারছি না। ডাউনলোড করেছিল যে এই দোকানটির থেকে, সেই দোকানের মালিক যিনি, তাকে আমরা খুঁজছি। আমরা মনে করছি তাকে ধরতে পারলে হয়তো আমরা আরো কিছু জানতে পারবো। দলীয় কুন্দলের আভাস আমি যদি পেতাম, আমি তাহলে মাননীয় প্রাইম মিনিস্টারকে বলতাম। কেউ উদ্দেশ্যমূলক ভাবে এটা করেছে, আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে বলেছেন যে কোনো সাঁওতাল ফ্যামিলি যদি হোমলেস থাকে তাহলে তিনি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সেখানেই একটা আশ্রয়ণ প্রকল্প তৈরি করে তাদেরকে বাড়িঘরের থাকার ব্যবস্থা করে দিবেন। গাইবান্ধার সাঁওতালদের ওপর গুলি করার ঘটনা খতিয়ে দেখা এবং সাঁওতালদের নিরাপত্তার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইন ও সালিশ কেন্দ্র সহ 3টি বেসরকারি সংগঠন। বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করা হয়। রিটে ক্ষতিপূরণ, পুনর্বাসন সহ কয়েকটি বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে স্বরাষ্ট্র সচিব, শিল্প সচিব সহ সংশ্লিষ্ট 11 জনকে বিবাদী করা হয়েছে। গত 6 নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর সুগার মিলের জমি নিয়ে শ্রমিকদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। কিভাবে ক্ষতিটা পূরণ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হলো বা আদৌ নেওয়া হয়েছে কিনা, তাদের উপরে যে অ্যাটাকটা করা হয়েছে, পুলিশি আক্রমণ হোক এবং গুন্ডা পান্ডাদের আক্রমণ হোক, তাদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করেছে এবং কার নির্দেশে কি প্রেক্ষাপটে পুলিশ এই আক্রমণটা করলো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে এবারই প্রথম বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি 4 যুগ্ম সাধারণ সম্পাদককে 2টি করে বিভাগের দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ। আগামী নির্বাচনে জয়ী হতে এখন থেকেই তৃণমূলের জনসমর্থন পেতে কাজ করবেন এই নেতারা। আরো জানাচ্ছেন রোজিনা রোজি। দলকে আরো গতিশীল করতে এবারই প্রথম 4 যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মধ্যে দায়িত্ব বন্টন করে দিয়েছে আওয়ামী লীগ। এ অনুযায়ী চট্টগ্রাম ও সিলেট বিভাগের দায়িত্বে মাহবুবুল আলম হানিফ, ঢাকা ও ময়মনসিংহের দায়িত্বে ডাক্তার দীপু মনি, খুলনা ও বরিশালের দায়িত্বে আব্দুর রহমান এবং রংপুর ও রাজশাহীর দায়িত্বে জাহাঙ্গীর কবির নানক। আগামী নির্বাচনে জয়ের লক্ষ্যে দলকে শক্তিশালী করতেই এই উদ্যোগ বলে জানালেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তৃণমূল পর্যায়ে সংগঠনের মধ্যে কোনো দুর্বলতা থাকলে সেগুলোকে দূর করার পাশাপাশি আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেটটি নিরঙ্কুশ বিজয় লাভ করতে পারে, সেই জন্য সংগঠনকে আরো জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া। এছাড়া বিভাগের দায়িত্বে থাকা গত কমিটির 7 সাংগঠনিক সম্পাদকের মধ্যে এবার 6 জনের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত বিভাগের রদবদল হয়েছে। বর্তমান কমিটিতে নতুন 2 সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমকে চট্টগ্রাম ও মহিবুল হাসান চৌধুরীকে ঢাকা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে গতবারের মতো এবারও বরিশাল বিভাগের দায়িত্বে আছেন আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। এই রদবদল দলের নতুন জাগরণ সৃষ্টি করবে বলে মনে করেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলে বিভিন্ন জায়গায় নেতৃত্বের প্রতিযোগিতা থাকে, বাট আমাদের প্রয়োজন হচ্ছে সকল কিছুকে ঐক্যবদ্ধ করে দলের প্রশ্নে, আদর্শের প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে, জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করানো। এর আগের 2 মেয়াদে যখন আমরা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম তখন আমাদের দলীয় সাধারণ সম্পাদক আরেকজন ছিল। এবার যখন পুনর্গঠন করা হয়েছে তখন কিন্তু দলীয় সাধারণ সম্পাদক আরেকজন আছে। কাজেই এই যে আমাদের যে একটা পরিবর্তন সাংগঠনিক মূল কাঠামোর মধ্যে যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা দলের মধ্যে একটা অতিরিক্ত গতি সঞ্চারিত হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনগণের কাছে তুলে ধরতে পর্যায়ক্রমে সব ব্যবস্থাই নেওয়া হবে বলে জানান নেতারা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলের হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডক্টর সেলিনা হায়াত আইভি। দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি অভিযোগ করেন, কোনো প্রভাবশালী নেতার নির্দেশে তাকে বাদ দিয়ে প্রার্থী তালিকা পাঠিয়েছে মহানগর আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের তড়িঘড়ি করে একটা মিটিং ডেকে সিদ্ধান্ত নিয়েছে
এখানে একজন প্রভাবশালী নেতার নির্দেশে কাজটি হয়েছে। কেন আমার নাম পাঠায়নি সেটা তো আমি বলতে পারবো না। দল যে সিদ্ধান্ত দিবে আমি সেই সিদ্ধান্তের সাথেই যাব। আমি দলীয় সিদ্ধান্তের বাইরে যে নির্বাচন করব না, এটা আমি ডিসাইডেড। আমি বিশ্বাস করি যে দল আমাকে নমিনেশন দিবে। সম্পদের তথ্য গোপনের মামলায় কক্সবাজারের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বদির আইনজীবীর করা আবেদনের শুনানি শেষে বিচারপতি রুহুল কুদ্দুসের এক হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। 3 বছরের সাজার মধ্যে 14 দিন জেল খাটার মাথায় এ জামিন পেলেন তিনি। দুদকের আইনজীবী জানিয়েছেন, জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন তারা। প্রায় 2 কোটি টাকার সম্পদের তথ্য গোপনের দায়ে গত 2 নভেম্বর কক্সবাজারের সংসদ সদস্য আব্দুর রহমান বদির 3 বছরের কারাদণ্ড দিয়েছিল ঢাকার জজ আদালত। একই সঙ্গে তাকে 10 লক্ষ টাকা জরিমানাও করা হয়। ওই দিনই তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। সরকার দলীয় এ সংসদ সদস্যের জেলে যাওয়ার ঘটনা অনেক প্রশ্নেরই ইতি টানে। কারাগারে যাওয়ার 14 দিন না পেরোতেই এই রায়ের বিরুদ্ধে তড়িঘড়ি করে হাইকোর্টে জামিন চেয়ে বসেন বদি। মঙ্গলবার দুপুরে এই আবেদনের শুনানি হয়। শুনানিতে আগামী 4 ডিসেম্বর সংসদ অধিবেশনের কথা তুলে ধরে বদির জামিন চান তার আইনজীবীরা। পরে তাকে 6 মাসের জামিন দেন আদালত, স্থগিত করেন জরিমানার রায়। আপিল গৃহীত হয়েছে এবং জনাব আব্দুর রহমান বদির 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন আজকে মঞ্জুর হয়েছে। সেই সাথে উনার যে ফাইন ছিল 10 লাখ টাকা সেটা স্থগিত হয়েছে। দণ্ডপ্রাপ্ত হওয়ায় বদি আর সাংবিধানিকভাবে সংসদ সদস্য নয়, ফলে তিনি জামিনের সুযোগ পাবেন না বলে এদিন আদালতে শুনানি করেন দুদকের আইনজীবী। তবে আদালত এ বিষয়টি আমলে নেননি। বদি সাহেব এখন সংসদ সদস্য হিসেবে আর দাবি করার কোনো যৌক্তিকতা নাই, কারণ ওনার সেন্টেন্সটা এখনো বলবৎ। এখন সেন্টেন্সটা সাসপেন্ড হয়নি, হয়েছে ফাইন স্টে। ফাইন স্টে হলে হবে না, সেন্টেন্সটা যতক্ষণ সাসপেন্ড না হবে ততক্ষণ বলা যাবে না উনি সংসদ সদস্য হিসেবে বহাল আছেন, এবং সেটার কথাটার আমরা আপত্তি দিয়েছি। বৃহস্পতিবার জামিন স্থগিত চেয়ে এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানিয়েছেন দুদকের আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামী 2 সপ্তাহের মধ্যে আবারও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এবারে নির্মাণ কাজ, বনায়ন ও উৎপাদন এই 3টে খাতে 30,000 থেকে 54,000 টাকা বেতনে শ্রমিক নেবার আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া সরকার। বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়া। এই দেশটিতে কর্মী পাঠাতে চলতি বছরের 18 ফেব্রুয়ারি G2G+ চুক্তি সই করে বাংলাদেশ। মালয়েশিয়া যাবার সুযোগ সৃষ্টি হওয়ায় ব্যাপক আগ্রহ উদ্দীপনা তৈরি হয়েছিল শ্রমিকদের মধ্যে। কিন্তু এই আগ্রহে ভাটা পড়ে চুক্তির 12 ঘন্টা পরেই মালয় সরকারের নেতিবাচক মনোভাবে। বাংলাদেশে এসে মঙ্গলবার মালয়েশিয়া পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড রায়ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সাথে একান্ত বৈঠকে আবারও আগ্রহ প্রকাশ করেন শ্রমিক নেবার বিষয়ে। এবার তারা নির্মাণ কাজ, বনায়ন, উৎপাদন এই 3টি খাতে চাহিদার ভিত্তিতে শ্রমিক নেবে বলে জানান নুরুল ইসলাম। বুধবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সুখবর দেন। 30,000 থেকে 54,000 টাকা বেতনে শ্রমিক নেবার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। তাদের মন্ত্রী আসছে, এখন বলছে যে আমরা এখন আমাদের ডিমান্ড পাঠাবো, আপনারা পাঠান। আমরা বলছি উই আর রেডি। এটা ডিমান্ড আসবে, এটা প্রক্রিয়া হবে 15 দিন, সপ্তাহ 2 সপ্তাহ হবে। এদিকে আবারও শ্রমিক পাঠানো শুরু হবে শুনে খুশি মালয়েশিয়া যেতে আগ্রহীরা। 8-9 মাসে আনুমানিক অ্যাপ্লাই করছিলাম। অ্যাপ্লাই করার পর তখন থেকে তো আর কোনো বলে যে হবে হবে হবে, হওয়ার পর থেকে তো একবার স্থগিত। এখন হলে আবার যাব, ওই দেশে গিয়ে কাজ করতে পারবো, অনেকটা কর্মসংস্থান হবে। আমরা যারা গরিব পরিবারের আছি তারা যেতে পারবো কম খরচে। আমাদের কর্মসংস্থান হবে, দেশে বেকারত্ব কমে যাবে। কর্মী পাঠাতে সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানালো রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রা। সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, ইট ইজ অলরেডি ওপেন। এখন শুধু এই প্রসেস শেষ করে স্টার্ট করতে যে সময়টা লাগে। এর মাধ্যমে একটা যেটা হয়েছে যে সোর্স কান্ট্রি হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে, কিন্তু এখানেও বোধহয় আমাদেরকে সুযোগ আছে যাতে আমাদের লোকজন মর্যাদার সাথে সেই দেশে যেতে পারেন। জনশক্তি রপ্তানিতে দালাল চক্র নির্মূল করতে সরকারের কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সৌদি আরবে কর্মী পাঠাতে বাড়তি টাকা নেওয়া হলে সংশ্লিষ্ট এজেন্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সকালে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন। সৌদি আরব সফর শেষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি
আরও জানান, আগামী বছর বাংলাদেশিদের হজে যাওয়ার কোটা বৃদ্ধির বিষয়ে সৌদি সরকারের আশ্বাস পাওয়া গেছে। সৌদি শ্রমমন্ত্রী সে বলছে যে এই বিষয় নিয়ে যারা ট্রেড করে সেটাকে আমরা মানব পাচার হিসেবে ধরি। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত যে আছে জনাব গোলাম মুর্শিদ সাহেব, তিনি ইতিমধ্যেই 4 জন এজেন্ট সৌদি তাদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ তিনি শ্রম মন্ত্রণালয় দিয়ে দিয়েছেন। কোন কোন এজেন্সি বাড়ি করছে তাদেরকে আমরা কঠিনভাবে তাদের ব্যবস্থা নেব, কঠিনতর ব্যবস্থা নেব এবং আগামীতে আর তাদেরকে এইভাবে দুর্নীতি করার আর কোনো সুযোগ দেওয়া হবে না। দেশের তরুণ সমাজকে জনশক্তি হিসেবে গড়ে তুলতে সম্প্রতি দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ধারাবাহিকতায় প্রথম ধাপে 100টি উপজেলায় কারিগরি স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। আর শিক্ষাবিদরা বলছেন, সবার জন্য উচ্চশিক্ষার পথ বন্ধ করে কর্মমুখী শিক্ষা দিতে পারলে বদলে যাবে দেশের চেহারা। আব্দুল আহাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নওশাদ আহমেদ চৌধুরী। এটা কোনো শিল্প কারখানার কর্মব্যস্ততা নয়, সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ক্লাসের চিত্র। শিক্ষার্থীরা নিচ্ছেন হাতে কলমে শিক্ষা। বিজ্ঞান, গণিত, বাংলা, ইংলিশের সাথে কর্মমুখী শিক্ষা নেয়ার কারণে এই শিক্ষার্থীরা এসএসসি কিংবা এইচএসসি পাশের পরেই দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠে। সেই সাথে উচ্চশিক্ষার পথও খোলা তাদের। উন্নত সব দেশেই সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয় বেশি। এই শিক্ষার হার বাংলাদেশে মাত্র 13% হলেও সিঙ্গাপুরে 65, জার্মানিতে 60 ও চীনে 55%। এই অবস্থা থেকে উত্তরণে প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের কারিগরি শিক্ষা তো ভিন্নতভাবে ডেভেলপ করছি আমরা। স্কিলে আপনি ফাঁকিতে পারবেন, আপনাকে 100 ভাগ জানা লাগবে। প্রত্যেক উপজেলায় একটা করে কারিগরি স্কুল অ্যান্ড কলেজ হবে। তো এই প্রথম ধাপে আমরা 100টা করতেছি। প্রথম ধাপে দেশের 100টির মধ্যে সিলেটের 4 জেলায় নির্মিত হচ্ছে 7টি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ। সিলেট জোনের মধ্যে গোলাপগঞ্জ এবং বেনিবাজার, আর সুনামগঞ্জ জেলার মধ্যে দোয়ারা বাজার, আর মৌলভীবাজার জোনের মধ্যে 4টি। এটা হলো মাধবপুর, একটা হলো বানিয়াচং, জুড়ি এবং রাজনগর। শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল বলেন, দেশ ও পরিবারের সমৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে সাধারণ ডিগ্রি বাদ দিয়ে কারিগরি বিদ্যায় সন্তানদের পড়ানো উচিত। আমরা ইউনিভার্সিটি থেকে যাদেরকে পড়াই, অনেক সময় তারা হয়তো একটা জ্ঞান নিয়ে তারা পাশ করে বের হয়, কিন্তু তারা অ্যাপ্লাইড জিনিসটা তারা সেভাবে জানে না, তারা ব্যবহার করতে পারে না। কিন্তু কারিগরি শিক্ষা নিয়ে যারা বের হয় তারা কিন্তু তার নলেজটাকে তারা ব্যবহার করতে পারে। বর্তমানে সিলেট বিভাগে 2000-এর বেশি স্কুল থাকলেও কারিগরি স্কুল মাত্র 5টি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বাংলার সময় আরো থাকছে। সন্ধ্যা থেকেই হালকা কুয়াশা পড়ছে উত্তরের জেলা কুড়িগ্রামে। শীতবস্ত্র নিয়ে দুশ্চিন্তায় হতদরিদ্র মানুষ, অভাব মেটাতে আগাম প্রস্তুতি জেলা প্রশাসনের। ময়মনসিংহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 15 জন। সকালে ত্রিশাল উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বালিপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ বাদলের সঙ্গে স্থানীয় যুবলীগের আহ্বায়ক আব্দুল বাড়ির মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে রেল স্টেশনের পাশে চেয়ারম্যানের সমর্থক সাইফুল মোল্লার দোকানে অতর্কিত হামলা চালায় বাড়ি গ্রুপের সমর্থকরা। এ খবর ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের সমর্থকরা আব্দুল বাড়ির সমর্থকদের 4 থেকে 5টি বাড়িতে পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে 16 জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও র্যাব। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে বিপক্ষে 2 গ্রুপ কাজ করতে, মূলত এটাকে কেন্দ্র করে বাদল চেয়ারম্যান এবং বাড়ি 2 জনের মধ্যে মূলত সংঘর্ষের সূত্রপাত। বাদল চেয়ারম্যানের এক পক্ষের এক লোক সে মূলত দোকানদার ছিল, এই দোকানে পেয়ে তাকে মূলত আহত করে, পরবর্তীতে সে মারা যায়। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় 9 কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। সকাল 6:30টার দিকে যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানের পাইলট পরিত্যক্ত অবস্থায় সিটের পেছনে 4টি প্যাকেট দেখতে পান। পরে নিরাপত্তা কর্মী ও কাস্টমসকে খবর দিলে তারা এসে প্যাকেট 4টি উদ্ধার করে। প্যাকেটের ভেতর থেকে 80টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন প্রায় 9 কেজি, যার বাজার মূল্য 4 কোটি টাকারও বেশি বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
ভিআইপির যে সিটের পিছন থেকে আমরা উদ্ধার করি। এখানে 80টি স্বর্ণের বার আছে। প্যাসেঞ্জারদেরকে হয়তো এটা মাঝ পথে হয়তো এটা হয়তো ক্যারিয়ার হিসেবে দিয়ে দিত, যারা ঢাকা এয়ারপোর্ট দিয়ে ট্রানজিট দিয়ে বেরিয়ে যেত, ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে বেরিয়ে যেত। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা অমানবিক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি। অবৈধভাবে ছিল, সরকার যদি জমিটা নিয়ে থাকে, অন্যায় কিছু করেনি, কিন্তু তাদের ব্যবস্থা করা হচ্ছে। গরিব মানুষ তো, ওদের তো বাসস্থান নাই। নাসিরনগরে হলো, তাও নরসিংদীর একটা ঘটনা ঘটলো, এগুলো ঘটনা উচিত না। এগুলো সরকারের বদনাম হয়, সরকার ভাবমূর্তি নষ্ট হয়। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হামলায় বিধ্বস্ত 10টি মন্দিরের প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয়েছে। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে মেদির হাওরের লঙ্গর নদীতে প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয়। ঘটনার 18 দিন পর ধর্মীয় রীতি অনুযায়ী মন্ত্রপাঠ করে প্রতিমাগুলো বিসর্জন দেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। এ সময় তারা এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রার্থনা করেন। এর আগে সকালে শুভ্রপাড়া, ঘোষপাড়া, ঠাকুরপাড়া থেকে বিধ্বস্ত প্রতিমাগুলো বিসর্জনের জন্য নদী পাড়ে নেওয়া হয়। আমরা আবার নতুন কইরা সুন্দরভাবে প্রতিমা কইরা আবার আমরা পূজা পালি আরম্ভ করব। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলতে পারি, এইটুকু আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করতেছি। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমরা ওনাদের সাথে একাত্মতা ঘোষণা করে ওনাদের সাথে একত্রিত হয়ে ওনাদের হিন্দু ধর্মের বিধিবিধান মোতাবেক ওনারা আজকে সেটা বিসর্জন করছেন এবং ওনারা পুনর্নির্মাণের জন্য ওনারা প্রস্তুতি নিচ্ছেন। তো আমরা ওনাদেরকে এই কাজে আমরা সহায়তা করব, যাতে ওনারা এটা দ্রুত করে করতে পারেন। হবিগঞ্জের মাধবপুর মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতারকৃত 12 আসামির মধ্যে 6 জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর অপর 6 জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. হুমায়ুন কবির এই আদেশ দেন। গত 30 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননা করার প্রতিবাদে মাধবপুরে 2টি মন্দিরে হামলা চালায় তারা। পরে ঘটনার পরদিন পুলিশ বাদী হয়ে মাধবপুর থানায় 200 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় এখন পর্যন্ত 27 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিরাজগঞ্জে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতরাতে বেলকুচি উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রায় 2 বছর আগে ভাঙাবাড়ি ইউনিয়নে বনিয়াতি গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে একই গ্রামের সালমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো। এরই জের ধরে গতরাতে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্ত্রী ঘুমিয়ে পড়লে গভীর রাতে তার ওপর অ্যাসিড ঢেলে স্বামী সাইফুল পালিয়ে যায় বলে অভিযোগ করেন স্বজনরা। গুরুতর অবস্থায় প্রথমে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এই ঘটনায় বেলকুচি থানায় একটি মামলা করা হয়েছে। চট্টগ্রামে 10 কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের 1100 নকল এয়ার কন্ডিশনার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। গতরাত থেকে আজ দুপুর পর্যন্ত চালানো অভিযানে নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, নগরীর মাদারবাড়ি এলাকায় একটি ইলেকট্রনিক্স গোদামে অভিযান চালানো হয়। এ সময় জেনারেল, প্যানাসনিক, এলজি ও মিডিয়া ব্র্যান্ডের নাম ব্যবহার করা প্রায় 1100 নকল এয়ার কন্ডিশনার জব্দ করা হয়। কুমিল্লার এলিক হাইটেক ইন্ডাস্ট্রি নামক আমদানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য এনে গুদামজাত করে। প্রাথমিকভাবে পণ্যগুলো পরীক্ষা করেছে এবং এর সংশ্লিষ্ট যে কাগজপত্র যেগুলো থাকার কথা সেগুলো কিন্তু আমরা আমাদের যে কাস্টম হাউসের যে বৈধ কাগজপত্র আছে সেগুলোর সাথে মিল পাইনি। ভেরিফাই করে দেখেছি যে এগুলো আসলে ভুয়া। আমরা ধারণা করছি এই পণ্যগুলো বিদেশ থেকে মিথ্যা ঘোষণার মাধ্যমে ছাড় করে শুল্ক ফাঁকি দিয়ে এখানে মজুত করা হয়েছে। খুলনায় পুলিশের হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট 9 ঘণ্টা পর প্রত্যাহার করেছেন তেলবাহী ট্যাঙ্ক লরি শ্রমিকরা। সমস্যা সমাধানে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিকেলে ধর্মঘট প্রত্যাহার করে নেন তারা। যদি মহাসড়কে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি করা হয় তাহলে আবারও ধর্মঘট ডাকার হুঁশিয়ারি দেন শ্রমিকরা।
গতকাল যশোরের বসুলদিয়ায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে একটি তেলবাহী ট্যাংকার জব্দের পর পুলিশ চাঁদা দাবি করে এমন অভিযোগে সকালে ধর্মঘট পালন করেন বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। চট্টগ্রামের কাস্টমস হাউজে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে 4 বহিরাগতকে আটক করেছে উপগোয়েন্দা কর্তৃপক্ষ। সকালে নগরীর কাস্টমস হাউস থেকে তাদের আটক করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগ জানায় প্রায় 200 জনের একটি বহিরাগত চক্র দীর্ঘদিন ধরে কাস্টমস হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমদানিকারক ও সিএনএস এজেন্টদের যোগসাজশে শুল্ক ফাঁকি সহ বিভিন্ন অনিয়ম করে আসছে। এমন সংবাদ পাওয়ার পর বিভিন্ন সময় সতর্ক করা হলেও তারা এসব অবৈধ কাজ অব্যাহত রাখে। কাস্টমস হাউসকে দালাল মুক্ত করতে 4 জনকে আটক করা হয় বলে জানায় শুল্ক গোয়েন্দা বিভাগ। ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা আব্দুল সালাম খান হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। সকালে ভান্ডারিয়া শহীদ মিনার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। এতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরাও অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনার সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পূর্বশত্রুতার জের ধরে সোমবার ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও মুক্তিযোদ্ধা আব্দুল সালাম খানকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু এবং গাইবান্ধায় সাঁওতাল সম্প্রদায়ের বাড়িঘরে হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে মাদারীপুরের যুব সমাজ। সকালে রাজৈরের আমবাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রাজশাহী জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাইনুল ইসলাম গুলিতে নিহত হয়েছেন। তবে এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। স্বজনরা জানান, দুপুর 2টার দিকে নগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকায় নিজ বাড়ির আঙিনায় হঠাৎ একটি গুলির শব্দ শুনতে পান তারা। এরপর মাইনুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে পুলিশের একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করছে। হতাশাজনিত কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আমরা প্রাথমিকভাবে যা জানতে পারছি এবং আমাদের কাছে লাশ দেখে যা মনে হয়েছে, বর্তমানে ওনার ব্যবসায়িক অবস্থা ভালো ছিল না এবং মোটা অঙ্কের দায় দেনা ওনার ছিল বলে আমরা জানতে পারি এবং উনি উচ্চ ডায়াবেটিস সহ অন্যান্য রোগে ভুগছিলেন। মূলত হতাশাজনিত হিসাবে যত আমরা জানতে পেরেছি যে ব্যক্তিগত পিস্তল দিয়ে নিজেই গুলি করে আত্মহত্যা করেছে। বরগুনার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে 15 মণ জাটকা সহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। দুপুরে পাথরঘাটা থেকে ট্রলারটি জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জাটকা কেনাবেচা করার খবর পেয়ে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড সেখানে অভিযান চালায়। তারা অবতরণ কেন্দ্রে আসা সবগুলো ট্রলারে তল্লাশি চালায়। এ সময় FB মায়ের দোয়া নামে একটি ট্রলার থেকে 12 মণ ও ঘাটে বিক্রি করার সময় আরও 3 মণ জাটকা জব্দ করা হয়। পরে এলাকার নিম্নবিত্ত মানুষদের মাঝে জাটকাগুলো বিতরণ করা হয়। পূজা অর্চনার মধ্যে দিয়ে নেত্রকোনার জিওর আখড়া মন্দিরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব। প্রতি বছরের ন্যায় এবারও পূর্ণিমা তিথিতে এই উৎসবের আয়োজন করা হয়। প্রার্থনার মধ্যে দিয়ে মনোবাসনা পূরণের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ভক্ত অংশ নেন এই উৎসবে। এবারও তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে গোটা মন্দির এলাকা। উৎসব নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান আয়োজকরা। 14 নভেম্বর অধিবাসের মধ্যে দিয়ে শুরু হওয়া এই রাস উৎসব শেষ হবে আগামী 24 নভেম্বর। কুড়িগ্রামে এখন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পড়ছে হালকা কুয়াশা। ভোরের শিশির ভেজা ঘাস, ভাসমান ভাপা পিঠার দোকান, লেপ তোশক তৈরির ধুম আর কম্বল, সোয়েটার, জ্যাকেট, কোট সহ নানান শীতবস্ত্রের পসরা জানান দিচ্ছে শীত এসেছে।
এ অবস্থায় হতদরিদ্র মানুষ দুশ্চিন্তায় পড়লেও শীতবস্ত্রের অভাবে যাতে তারা কষ্ট না পান সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দাবি জেলা প্রশাসনের। মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উত্তরের জনপদ 16টি নদ নদী বিধৌত কুড়িগ্রামে এবার কার্তিকেই শীত পড়তে শুরু করেছে। কমছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান। ইতোমধ্যে তাপমাত্রার কাঁটা নিচের দিকে নামতে শুরু করেছে। বইতে শুরু করেছে উত্তরের হিমালয়ের ঠান্ডা হাওয়া। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশার আস্তরণে ঢাকা পড়ে থাকছে চারদিক। দিনে গরম লাগলেও রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে। এই পরিস্থিতিতে অতি দরিদ্রদের পাশাপাশি চরগ্রামের মানুষেরা শীতবস্ত্র নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। এখন কাতির মাস, তাতে ঠান্ডা ভাব লাগতেছে। এখন মাঘ মাস আছে, ছোঁয়া পর গরম কাপড় চোপড় কিনতে পারিনি। এখন কিভাবে তো এই ছোঁয়া পাক নিয়ে থাকবো। এদিকে শহরের অভিজাত বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে নানা ধরনের নতুন পুরাতন শীতবস্ত্রের সমাহার ঘটেছে। তবে দাম তুলনামূলক বেশি হওয়ায় শীতবস্ত্র কিনতে পারছেন না দরিদ্ররা। আর পুরাতন কাপড়ের দাম এবার বেড়েছে বলে মনে করেন ক্রেতা ও বিক্রেতা। বাজারে তো গরম কাপড় আসছে, কিন্তু দাম বেশি। আমরা তো গরিব মানুষ, আমরা টাকা কোথায় পাবো? অত টাকা, মেলা টাকা দাম চায়। কাপড়ের দাম একটু বেশি কেন? গাড়ি মাল কম আর আমরা রেট বেশি দিয়ে আনি, এই কারণে কাপড়ের দাম বেশি। কষ্ট লাঘবে অতি দরিদ্র বিশেষ করে চরের অসহায় দুস্থ মানুষদের আগাম শীতবস্ত্র দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন জনপ্রতিনিধি। শীতের সময় চরের মানুষগুলো বেশি কষ্ট পায়, তো এ কারণে আগাম তাদেরকে শীতবস্ত্র দেওয়ার জন্য ইতিমধ্যেই আমি উপজেলা প্রশাসনকে অনুরোধ জানিয়েছি। জেলার শীর্ষ কর্মকর্তা জানালেন, শীত নিবারণে অতি দরিদ্র মানুষের সহায়তা দেওয়ার জন্য পর্যাপ্ত কম্বল উপজেলা পর্যায়ে মজুদ রাখা হয়েছে। কোনো মানুষ যাতে শীতবস্ত্রের অভাবে কষ্ট না পায় সেজন্য আমরা ইতিমধ্যেই 22,055 পিস কম্বল আমরা প্রত্যেকটা উপজেলাতে আমরা মজুদ রেখেছি। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জেলার 21 লাখ মানুষের মধ্যে প্রায় 65 ভাগই হচ্ছেন দরিদ্র। সময় সংবাদ, কুড়িগ্রাম। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। নাসিরনগরে হামলার ঘটনায় মন্ত্রী এমপি যেই জড়িত থাকুক কাউকেই ছাড় দেওয়া হবে না। হুঁশিয়ারি আওয়ামী লীগের। ঘটনা ভিন্ন খাতে নিতেই বিএনপির ওপর দোষ চাপানো হচ্ছে, অভিযোগ বিএনপির। অবশেষে সরকারি ত্রাণ গ্রহণ করলেন গোবিন্দগঞ্জের সাঁওতালরা। শিশুদের নেওয়া হলো স্কুলে। প্রধানমন্ত্রীর নির্দেশে গৃহহীনদের বাড়িঘর দেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের জনসমর্থন আদায়ে আওয়ামী লীগের জোর প্রস্তুতি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে যাকে মনোনয়ন দেবে তাকেই মেনে নেওয়ার ঘোষণা আইভীর। সাজা পাওয়ার 14 দিনের মাথায় দুর্নীতির মামলায় জামিন পেলেন কক্সবাজারের সরকার দলীয় এমপি আব্দুর রহমান বদি। এবং মালয়েশিয়ায় 2 সপ্তাহের মধ্যে শ্রমিক পাঠানো হবে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সৌদি আরবে কর্মী পাঠাতে বাড়তি টাকা নিলেই ব্যবস্থা, হুঁশিয়ারি ধর্ম মন্ত্রণালয়ের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।